ফেভারিট শো তো এক্ষুনি স্টার্ট হয়েছে, চলো। হেতাল, এসে গেছিস মা? তোর বাবা কখন থেকে তোর জন্য টেনশন করছে। হেতাল, তোর কিছু হয়েছে নাকি? আচ্ছা, তোকে এরকম দেখাচ্ছে কেন বলতো? না বাবা, আমি খুব ক্লান্ত, একটু রেস্ট নিয়ে নিলে আমি ঠিক হয়ে যাব। সরি মা, সরি বাবু। এই মেয়েটা না কতক্ষণ ঘুমোবে? হেতাল, 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 হেতাল। মেয়েটাই ফ্যান থেকে ঝুলে সুইসাইড করেছে স্যার। কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি, শুধু এইটুকু জানা গেছে যে কাল রাতে কোনো বান্ধবীর বাড়ি থেকে টিউশন পড়ে ফিরেছিল এবং একটু চিন্তায় ছিল। কোথা থেকে এই বান্ধবী? এটা কি বলছেন আপনি? হেতাল এখানে আসেনি, বরং কিঞ্জল ওর বাড়িতে গেছে, ওর জন্মদিনের দিন। কিঞ্জল কোথায়? ওকে ডাকুন। অনেক রাত করে এসেছে, ঘুমিয়েছে। ডাকবো? কিঞ্জল, কিঞ্জল, কিঞ্জল। কিঞ্জল, কিঞ্জল। সাথী, সরলাদির বাড়িতে কেউ নেই আজ, তাহলে তুই কোকিল আন্টির বাড়িতেই চাবি দিয়ে যাস, কেমন? হ্যাঁ মা। নমস্কার আন্টি। মা, ও নিশা আমার কলেজ ফ্রেন্ড, আমি ওকে ডেকেছিলাম একসঙ্গে কলেজে যাব বলে। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। বাই বাই। আসছি। বাই মা। আয় আয় ভেতরে। কিঞ্জল আর হেতাল দুজনেই, আমরা আর বাঁচবো না। ওরা তো বলেও ছিল সেই দিন। হাত দিবি না আমার গায়ে, সরে যা। তোরা দুজন ভালো করলি না, কিন্তু তোরা তো আমাদের বন্ধু, আমাদের ক্ষমা করে দে প্লিজ। জেনে বুঝে করিনি আমরা, এটা বাধ্য হয়েছি করতে, আর কোনো পথ খোলা ছিল না আমাদের কাছে। প্লিজ আমাদের ক্ষমা করে দে। তোরা চিট করেছিস আমাদের সাথে, দেখে নিস তোরা দুজনও বাঁচবি না, অনেক বড় পানিশমেন্ট পাবি, অনেক বড় পানিশমেন্ট। এই সব কিছু আমাদের জন্য হয়েছে, উই আর রেসপন্সিবল। আমরা আর বাঁচবো না, পুলিশ আসবে, আমাদের বাড়ির লোকেরা সব কিছু জানতে পেরে যাবে। এখন শুধু একটাই রাস্তা খোলা আছে আমাদের কাছে। শান্তি।
আহমেদাবাদের ভিন্ন ভিন্ন এলাকায় 4টি মেয়ের আত্মহত্যার ঘটনা ঘটল, কিন্তু না কোনো সুইসাইড নোট পাওয়া গেল আর না কোনো স্পষ্ট কারণ দেখা যাচ্ছিল। পুলিশ তাদের বন্ধু, টিচার আর প্রত্যেকের সঙ্গে কথা বলেছিল যারা ওদের চিনত অথবা কোনো না কোনোভাবে ওদের সঙ্গে যুক্ত ছিল। আর এই জিজ্ঞাসাবাদ চলাকালীন তাদের হাতে একটা প্রমাণ এলো, যেটা হয়তো এতদিনের এই ব্লাইন্ড কেসটাকে একটা আলো দেখাতে পারে। স্যার, 4টে মেয়েরই কল ডিটেলস পাওয়া গেছে। নিশা আর সাথী একই কলেজে পড়তো আর হেতাল আর কিঞ্জল একই কোচিং ক্লাসে পড়তো। সাথী হেতালের বন্ধু ছিল, সেজন্য 4জনই একে অন্যকে চিনত। ঘটনার দিন হেতাল আর কিঞ্জল বাড়িতে মিথ্যে কথা বলেছিল যে ওরা টিউশন পড়তে একে অন্যের বাড়িতে যাচ্ছে। পড়তে যায়নি তাহলে কোথায় গিয়েছিল? স্যার, ওদের কল রেকর্ডস থেকে এটা তো জানা যাচ্ছে যে ওরা কলেজের জন্যই বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু আসলে ওরা জয়পুরের জন্য ফ্লাইট ধরেছিল আর রাত 9:30টায় ওরা আহমেদাবাদ ফিরে আসে। আর নিশার সাথে? স্যার, ওরা দুজন এখানে আহমেদাবাদেই ছিল, কিন্তু দুজনেই ফ্রিকোয়েন্ট ট্রাভেলার। গত 6 মাসে প্রায় 15 থেকে 20 বার ওরা শহরের বাইরে গেছে। কখনো জয়পুর, দিল্লি, এমনকি কলকাতা পর্যন্ত ফ্লাইটে গেছে, কখনো একসাথে, কখনো আলাদা আলাদা। আরো কোনো ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট, অন্য কিছু? সমস্ত ক্লিয়ার স্যার, কোনো বড় ট্রানজাকশন নেই। সাথীর বন্ধুদের কথা অনুযায়ী ওর একটা বয়ফ্রেন্ড ছিল রাহুল, যার সাথে ওর ব্রেকআপ হয়ে গেছিল কয়েক মাস আগে, কিন্তু এর সাথে নিশা, হেতাল বা কিঞ্জলের কোনো কানেকশন পাওয়া যাচ্ছে না। আর হ্যাঁ স্যার, ঘটনার দিন থেকে রাহুলের ফোন বন্ধ আসছে, কিন্তু ওর অ্যাড্রেস পাওয়া গেছে। রাহুলকে রাহুল তো দুদিন ধরে বাড়িতেই আসেনি, আর ওর ফোনটাও তো সুইচ অফ বলছে। আর এমনিতেও ও প্রায় 2-4 দিনের জন্য ওর বন্ধুদের বাড়িতে থেকে যায়। কিন্তু কি হয়েছে, কেন খুঁজছে না রাহুলকে? সেটা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। ওর কোনো ছবি আছে? আরে চাটা দে তাড়াতাড়ি, কতক্ষণে দিবি? দিচ্ছি দাদা। কেমন লাগলো আব্বাস দা? আরে ঘোচি, এটা তো বড় ধামাকা। এটা তো আমাদের দাদাবাবুর মেয়ে না? হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে পেলি রে? চল চল, তাড়াতাড়ি পাঠা এটা আমাকে, তাড়াতাড়ি। হ্যাঁ, কি স্যার, পুরো ধামাকা তো? আহমেদাবাদের কলেজ স্টুডেন্ট হেতাল এমএমএস কাণ্ডে সুইসাইড করেছে। এই এমএমএস এর পেছনে তারই বন্ধু জড়িত। স্যার, এই মেয়েটার নাম ঋদ্ধি, আর স্যার এ একজন নামকরা সোশ্যাল ওয়ার্কারের মেয়ে, কিন্তু ওই 4জন মেয়ের সঙ্গে এর কোনো কানেকশন দেখতে পাচ্ছি না। প্রশ্ন এটাই যে এই খবরের কাগজের কাছে এই ছবিটা আসলো কি করে, আর এদের এই হেডিং প্রথম কিস, তার মানে তো এটাই দাঁড়ালো যে এদের কাছে আরো অন্যান্য মেয়েরও ছবি আছে যেটা ওরা পরে ছাপতে চলেছে। আচ্ছা, ওই 4টে মেয়ের সুইসাইডের কারণও এরকম কোনো স্ক্যান্ডেল নয় তো? হতে পারে স্যার।
আহমেদাবাদের মতো একটা সুন্দর শহরে খবরের কাগজে ছাপা ওই একটা খবরের পর যুবতী মেয়েদের সুইসাইডের ঘটনা একের পর এক ঘটতে লাগলো। 24 ঘন্টা কাটতে না কাটতেই শহরের বিভিন্ন এলাকায় প্রায় 22 জন যুবতী আত্মহত্যা করলো। গোটা শহরে শোকের আবহ তৈরি হলো। যৌবন হলো আশা এবং শক্তির দ্বিতীয় নাম। তাহলে এমন কি ঘটেছিল যে কারণে এই মেয়েগুলি এত নিরাশ, এত আশাহীন হয়ে পড়েছিল যে তারা নিজের হাতেই নিজেদের প্রাণ নেওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলল? এই মামলাটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল আর পুলিশও ব্যাপারটা গুরুত্বের সঙ্গেই দেখতে লাগলো। সেই কারণে আহমেদাবাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কেসটা নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। স্যার, ওই খবরটা ছাপার পরে আজ পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় সব মিলিয়ে প্রায় 22 জন মেয়ে সুইসাইড করেছে। এক্ষেত্রে মেয়েগুলোর মধ্যে একটা যোগাযোগ ছিল বোঝা যাচ্ছে। প্রত্যেকটা গ্রুপে 3 থেকে 5 জন মেয়ে ছিল। ওরা একে অপরের সাথে কানেক্টেড। কোনো দুজন বান্ধবী ছিল অথবা বান্ধবীর বান্ধবী। কেউ কেউ কলেজে একসঙ্গে পড়তো, কেউ বা কোচিং ক্লাসে একসঙ্গে। ডিটেল এনকোয়ারির পর আমরা সবকিছু জেনেছি যে এই মেয়েগুলি রেগুলার ট্রাভেলার ছিল আর নিয়মিতভাবে এরা দেশের বিভিন্ন শহরে যাওয়া আসা করত, কিন্তু এদের বাড়ির লোকেরা কিছু জানতো না। স্যার, এই ভয়ঙ্কর সুইসাইডগুলোর ঠিক 3 দিন আগে আমার এরিয়াতেও 4-4টে মেয়ে সেম কন্ডিশনে সুইসাইড করেছিল। স্যার, এই মেয়েগুলো ফ্রিকোয়েন্ট ট্রাভেলার ছিল। ওদের ব্যাংক অ্যাকাউন্টেও কিচ্ছু পাওয়া যায়নি, আর ওদের অ্যাক্টিভিটির ব্যাপারে ওদের বাবা মাও কিচ্ছু জানতো না। স্যার, এই 4টে মেয়ে আর তারপরে সুইসাইড করা আরো মেয়েদের মধ্যে একটাই মাত্র কানেকশন রয়েছে, আর সেটা হলো রাহুল নামের একটা ছেলে। স্যার, রাহুল আগে হেতালের বয়ফ্রেন্ড ছিল, আর তারপরে ওর অ্যাফেয়ার ঋদ্ধি নামে একটা মেয়ের সঙ্গে হয়েছিল। স্যার, এই ছেলেটা হেতালের সুইসাইডের দিন থেকেই নিখোঁজ। এখনো পর্যন্ত ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। আর যে পেপারে এই খবরগুলো বেরিয়েছিল, স্যার, ওর রিপোর্টার আর এডিটারকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি। স্যার, ওই আমাদের ঘচি আছে না, ওই 4 মাথার মোড়ে চায়ের দোকানে যে ছেলেটা কাজ করে, মাঝে মধ্যে ছোট মোটো খবর ওই আমাকে দেয়, আর এই এমএমএসটা ওই আমাকে দিয়েছিল, তাই আমি ফটোগ্রাফি করে ছাপিয়ে দিলাম। স্যার, মেয়েটির বাবা তো নামকরা সমাজসেবী, তো আমরা ভেবেছিলাম যে এরকম একটা বাড়ির মেয়ে, খবরটা যদি ছাপি তো আমাদের খবরের কাগজের বিক্রিও বেড়ে যাবে। প্রথম কেসটার সঙ্গে তোমাদের কি সম্পর্ক? আরো এমএমএস আছে তোমাদের কাছে? না স্যার, আমার কাছে তো আর নেই, কিন্তু ওই ঘচি বলছিল যে ওর কাছে আরো আছে। মিথ্যে কথা বলছিস? মিথ্যে কথা বলছিস? না সাহেব, আমি মিথ্যে কথা বলছি না। আমি সত্যি জানি না। ওই ভিডিওটা আমার বন্ধু আমায় ফরওয়ার্ড করেছিল। আমি ভেবেছিলাম খবরটা বেশ ভালো, তাই আমি আব্বাস তাকে ফরওয়ার্ড করে দিয়েছিলাম। আর আমার বন্ধুটা তো আমায় বলছিল যে ওর কাছে এমন অনেক ভিডিও আছে। কে তোর এই বন্ধু? কোথায় থাকে? কোচির সেই বন্ধু পুলিশকে বলেছিল যে সে ওই এমএমএস তার কোন এক বন্ধুর কাছ থেকে পেয়েছিল, আর পুলিশ যখন তার সেই বন্ধুকে ধরলো তখন সেও এটাই বলল যে তাকে এই এমএমএস অন্য কোনো বন্ধু দিয়েছে। এইভাবেই যেন চলতে লাগলো, আর একটা চেন তৈরি হলো। আর প্রায় 16 থেকে 17 জন ছেলেকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ অবশেষে সেই ছেলেটার কাছে গিয়ে পৌঁছলো যার মোবাইল থেকে প্রথমবার ওই একের পর এক এমএমএস পাঠানো শুরু হয়েছিল। চলো স্যার। স্যার, ওর নাম রাহুল। ওর ল্যাপটপটা আমাকে দিয়ে গেছিল আমার দোকানে রিপেয়ার করার জন্য। ওর মধ্যেই 3টে এমএমএস ছিল স্যার। আমার ভালো লেগেছে তাই আমি পরে ফরওয়ার্ড করে দিই, ওগুলো বন্ধুদের দেখাই। তারপরে স্যার আমি আর কিচ্ছু জানি না। স্যার, বাকি যে 2টো এমএমএস আমরা পেয়েছি তার মধ্যে একটা হেতালের, তার সঙ্গে রাহুল রয়েছে, কিন্তু আরেকটা এমএমএস যে আমরা পেয়েছি তার মধ্যে অন্য কোনো ছেলে রয়েছে। তার মানে হচ্ছে এইটা যে এই কেসটায় রাহুল ছাড়া আরো কেউ জড়িত আছে, কিন্তু যে যে মেয়েগুলো সুসাইড করেছে কোথাও না কোথাও তার কারণ হচ্ছে এই এমএমএস। আর এই 3টে এমএমএস দেখে মনে হচ্ছে যে সঙ্গে যে ছেলেগুলো আছে তারা মেয়েগুলো অনেক কাছের বয়ফ্রেন্ডের মতো। রাইট স্যার। এক কাজ করে আমাদের পুরো টিমটাকে লাগিয়ে দাও, আর যে যে মেয়েরা সুসাইড করেছে তাদের বয়ফ্রেন্ড এমনকি ক্লোজ ফ্রেন্ডদের ডিটেলস বার করো। অ্যান্ড আই এম শিওর এই কেসটার পরবর্তী প্রমাণ ওই ছেলেগুলোর কাছ থেকেই পাবো।
পুলিশের একটা বড় টিম সেই সব ছেলেদের সন্ধানে লেগে পড়লো যারা কোনো না কোনো ভাবে ওই মেয়েগুলির কাছের ছিল। বন্ধু, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হলো। কাজটা সহজ ছিল না, কিন্তু প্রয়োজন ছিল, কারণ পুলিশ এই একটা মাত্র রাস্তা দেখতে পাচ্ছিল যার মাধ্যমে তারা এগিয়ে যেতে পারে। আর তাদের এই ভাবনা সঠিক প্রমাণিত হলো। অনেকজনকে জিজ্ঞাসাবাদ করার পর যে সত্যটা পুলিশের সামনে এলো সেটা এই কেসের গুরুত্ব যেন আরো বাড়িয়ে দিল। পুলিশ এটা জানতে পারলো যে যেই মেয়েরা সুইসাইড করেছিল তাদের কোনো না কোনো সময় বয়ফ্রেন্ড বা প্রেমিক অবশ্যই ছিল। তাদের সেই প্রেমিকরাই প্রতারণা করে নেশা করিয়ে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে, আর তাদেরই কোনো একজন সঙ্গী তাদের এই ঘৃণ্য আচরণকে ক্যামেরা বন্দি করে এমএমএস তৈরি করে। স্যার, যে মেয়েগুলো সুইসাইড করেছিল তাদের সকলের বয়ফ্রেন্ডই তাদের ড্রাগস দিয়ে এই এমএমএস বানিয়েছিল। স্যার, ইন্টারোগেট করার সময় আমরা এটা জানতে পারি যে একটা ছেলে অন্য কোনো ছেলেকে হায়ার করত। এমএমএস বানানোর পরে সে টাকা পেয়ে যেত, আরো দ্বিতীয় কোনো নতুন ছেলেকে হায়ার করত। আর স্যার, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এই চেনটা সবার প্রথম মক্কেল হচ্ছে রাহুল। ওই প্রথম ছেলেটাকে হায়ার করেছিল। তার মানে যতদিন না আমরা রাহুলকে হাতের কাছে পাচ্ছি এই কেসটা এগোনো যাবে না। ইয়েস স্যার। স্যার, খবর পেলাম স্টেশনের পাশে ড্রেনে রাহুলের লাশ পাওয়া গেছে। হোয়াট? ইয়েস স্যার, ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে স্যার। তল্লাশি চলাকালীন ওর পকেট থেকে পুলিশ একটা সিম কার্ড পেয়েছে স্যার, যেটা ওর নামে রেজিস্টার্ড আছে। স্যার, কল রেকর্ডসে শুধুমাত্র একটা ল্যান্ডলাইন নাম্বার পাওয়া গেছে যেখান থেকে কল আসতো এবং যেত। এতদিন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন শুধুমাত্র একদিকেই ধাবিত হচ্ছিল, রাহুলের খুনের পেছনে দুটো পসিবিলিটি হতে পারে। এক, হয়তো ওকে ওরই কোনো শিকার করা মেয়ে, নয়তো আসল শিকারী ওকে মেরেছে। আর দ্বিতীয়, হয়তো এই এমএমএস এর ব্যাপারে রাহুল কোনোভাবে জড়িত নয়, অন্য কেউ, যে নিজে সবকিছু প্রকাশ হয়ে যাওয়ার ভয় রাহুলকে তার রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। ওই দ্বিতীয় সিম থেকে যে ল্যান্ডলাইনটা পাওয়া গেছে ওটা কার? জানা গেছে ওই ফোন নাম্বারটা হাইওয়ের কোনো পাবলিক বুথের। খুব ব্যস্ত জায়গা স্যার এটা। অন্যান্য দোকানের সাথে সাথে এখানে একটা বিখ্যাত কোচিং সেন্টারও আছে। ওখানে দেওয়ালে এই ফোনটা লাগানো আছে। অনেক ছেলে মেয়েদের দেখা করার জায়গা স্যার এটা। আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে স্যার, যেটাতে আমরা এতদিন গুরুত্ব দিইনি। হোয়াট? যতগুলো মেয়ে সুইসাইড করেছে তাদের কোনো না কোনো কানেকশন এই কোচিং সেন্টারের সঙ্গে ছিল। হয় ওরা এখানে পড়তো, বা আগে কখনো পড়তো, অথবা কারোর বান্ধবী বা বয়ফ্রেন্ড এখানে পড়তো। আর ওই ফোনটাও এই এরিয়াতেই লাগানো রয়েছে। মানে ওই পিসিও বুথ থেকে ফোন করার জন্য রাহুলের এই সেপারেট সিমটা ইউজ করা, মানে এটা পরিষ্কার হচ্ছে যে রাহুলের জন্য এই সিমটা বিশেষ কিছু ছিল। আর যদি আমরা এটা মেনে নিই যে এই এমএমএস এর সঙ্গে জড়িত রাহুল নয় অন্য কেউ, তো এই পিসিও বুথের নাম্বারটা ও ওর অন্য গ্যাং মেম্বারদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য ব্যবহার করতো। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি তোমার একটা ছোট টিম বানাও আর ওই পিসিও বুথের আশপাশে নজর রাখো। আমরা রাহুলের এই দ্বিতীয় নাম্বার থেকে ওই পিসিও বুথে ফোন করব, আর যে ওই ফোনটা তুলে কথা বলবে সেই তোমাদের শিকার হবে। এমএমএস কেস্টার বস। স্যার, এখন এই এমএমএস এর কিংপিন আমাদের থেকে বেশি দূরে নয়। Position okay? Yes, sir. We are ready, sir. কোনো মুভমেন্ট আছে ওখানে? না স্যার, এখানে কেউ নেই, কোনো মুভমেন্ট নেই স্যার। হ্যালো, শোনো, কেউ ফোন তুললো, গ্রেফতার করো ওকে। কিন্তু স্যার এখানে তো কেউ নেই। কিন্তু কল তো রিসিভ হয়েছে, কেউ তুলেছে ফোনটা। কিন্তু স্যার আমি ফোন বুথের সামনেই দাঁড়িয়ে, এখানে কেউ নেই।
আমি পরে কথা বলছি। স্যার, বুথে থেকে কেউ আসেইনি, তাহলে এই ফোনটা রিসিভ করলো কে? যেমনটা তোমরা বলেছিলে কি যে যে মেয়েগুলো সুসাইড করেছে ওই সমস্ত মেয়েগুলো কোনো না কোনো ভাবে ওই কোচিং ক্লাসের সঙ্গে যুক্ত ছিল। ইয়েস স্যার। তো হতে পারে যে ওই কোচিং ক্লাসের কোনো না কোনো মেয়ে এখন অ্যাক্টিভ আছে। ইউ আর রাইট স্যার। একটা কাজ করো, তুমি ওই সমস্ত মেয়েগুলোর ডিটেলস বের করো, ব্যাংক রেকর্ডস, ওদের টেলিফোন রেকর্ডস আর ওর সঙ্গে রিলেটেড সমস্ত ডিটেলস আমার চাই ইমিডিয়েটলি। পুলিশের টিম ওই কোচিং ক্লাসে পড়ে এমন প্রায় 250 জন মেয়ের একটা লিস্ট তৈরি করলো আর তাদের সবার ডিটেলস খুব ভালোভাবে চেক করলো। তাদের ব্যাংক অ্যাকাউন্ট, তাদের মোবাইলে কথা বলার রেকর্ড, গত 6 মাস ধরে তাদের সেলফোনের লোকেশন, এই সব কিছুর বেসিসে দুটো মেয়ের সামনে এলো যারা এই ধরনের অ্যাক্টিভিটিতে যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এই মেয়ে দুটিও আত্মঘাতী হওয়া ওই সব মেয়েদের মতোই ফ্রিকোয়েন্ট ট্রাভেলার ছিল আর গত 6 মাসের মধ্যে অনেকবার শহরের বাইরে গিয়েছিল। শালিনী আর মেঘা স্যার ওই গোচনেরই সেকেন্ড ইয়ার সায়েন্স স্টুডেন্ট। এরা দুজন পরস্পর বন্ধু আর অন্য ভিকটিমদের মতো ওরা ফ্রিকোয়েন্ট ট্রাভেলারও। ওদের দুজনের ফোনই সার্ভিলেন্সে নাও, 24 ঘন্টা নজর রাখো ওদের ওপর। ইয়েস স্যার। ওয়েলকাম ছোট্ট বন্ধুরা, কি নেবে? তোমার চকলেট শেক আর তোমার স্ট্রবেরি শেক আমি এক্ষুনি দিচ্ছি। না আঙ্কেল, এখন কিছু নয়, আমাদের এক ফ্রেন্ড আসবে, তারপর একসঙ্গে অর্ডার করবে। ঠিক আছে, বসো বসো। চল বসি। হ্যাঁ চল। হাই হাই, হাউ আর ইউ? উই আর ফাইন। তুই বল কেমন আছিস? স্টাডি কেমন চলছে? খুব ভালো। হ্যালো। হ্যাপি বার্থডে ঋষি। থ্যাংক ইউ সো মাচ। হাই, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যালো। হ্যাপি বার্থডে ঋষি। একদম ঠিক সময় এসেছিস দিদি। তো ট্রিটের জন্য রেডি তো? ইয়া। ইয়াপ। ওকে, চলো তাহলে। ওকে ওকে। তোমরা বাইকে যাও, আমরা অটোতে আসছি। ওকে, বাই 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 বাই। স্যার, ওই ছেলেটা ওই মেয়েটাকে নিয়ে গান্ধীনগর এরিয়ার দিকে যাচ্ছে। আমাদের স্টাফ ওকে ফলো করছে। তুমিও নিজের একটা টিম নিয়ে বেরো। হতে পারে এই ছেলেটার সূত্র ধরে আমরা এই পুরো গ্যাংটাকে ধরে ফেলতে পারবো। প্রত্যেক মুহূর্তে খবর চাই আমার। রাইট স্যার। তুমি ওদের উপর নজর রাখো। আমরা বেরিয়ে পড়েছি, খুব শিগগিরই দেখা হবে। আরো দুটো টিম তুমি রেডি করো। আমরা জানি না যে গ্যাংটা কত বড়। ইয়েস স্যার। হ্যালো। হোয়াট? ও নো,
এবার কি হলো? স্যার রাওয়ালের বাইক রাস্তাতেই খারাপ হয়ে গেছে, ওই ছেলেটাকে ফলো করছিল। আর একটা টিম? স্যার ও তো এখনো রাওয়াল পর্যন্ত পৌঁছতেই পারেনি। ড্যাম ইট, আমাদের হাতে সময় খুব কম। যদি আমরা ঠিক সময় পৌঁছতে না পারি তাহলে আর একটা প্রাণ শেষ হয়ে যাবে। ওই যে মেয়ে দুটো, শালিনী আর মেঘা, ওদের দুজনকে তোলো। আই এম শিওর যে ওই দুটো মেয়ে এই পুরো কেসটার ব্যাপারে কিছু না কিছু জানে। কুইক। ইয়েস স্যার। ঋষি, তোমার এই হোটেলটা একটু অদ্ভুত মনে হচ্ছে না? হ্যাঁ, একটু একটু ট্যাকি তো বটেই। আসলে কি বলতো, এটা আমার একটা ফ্রেন্ডের হোটেল, সো এখানে আমি একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাই। আজকাল একটু হাত টান চলছে তো, তাই এই জন্যই আমি এখানে বার্থডে পার্টি রেখেছি। আর আমার ফ্রেন্ডরা এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, আমি 1 মিনিট ওদের সঙ্গে কথা বলে আসছি। সিট না, বসো। স্যার এ তো হিমানি, হেতালের ছোট বোন। সেই হেতাল যার সুইসাইডের খবর আমাদের কাছে সবার আগে এসেছিল। ঋষি হিমানিকে নিয়ে কোথায় গেছে? স্যার আমরা সত্যি বলছি, আমরা কিচ্ছু জানি না স্যার। অ্যাকচুয়ালি এদের কোনো একটা ঠিকানা নয় স্যার, এই ছেলেগুলোর নেটওয়ার্ক অনেক জায়গাতে ছড়িয়ে আছে। শোনো স্যার, হিমানি আর ঋষি দুজনের মোবাইলই ট্র্যাক করো। স্যার অনেক দেরি করছে ওরা এখানে আসতে। 1 মিনিট। হ্যাঁ, Yes sir, I am trying my level best. স্যার, স্যার এই হলো ঋষি আর হিমানির লোকেশন। পাওয়া গেছে স্যার। Go and arrest them right now. Arrest him. রাইট স্যার, কলোরের দিকে চলো তাড়াতাড়ি। এই কি হলো? জানি না, আমার একটু মাথাটা ঘুরছে। হ্যাঁ, হতে পারে, হয়তো আমরা অনেক দূর থেকে আসছি তো, রোদের মধ্যে হতে পারে। হ্যাঁ হয়তো। চলে আয়। স্যার এই হলো সেই হোটেল। চলো। এই ওরা দুজন কোথায়? বল কোথায় ওরা দুজন? স্যার উপরে রুম নাম্বার 104। নিয়ে যাও ওকে। স্যার আমি অন্য লোকের হয়ে কাজ করি স্যার।
স্যার আমি আগে রাহুলকে এগুলো সেন্ড করতাম স্যার, কিন্তু রাহুল মারা যাওয়ার পরে আমি এগুলো আফগানকে সেন্ড করতাম স্যার। এখনো পর্যন্ত আমি 7টা মেয়ের সাথে এমএমএস বানিয়েছি স্যার, আর 4টে ছেলেকে হায়ার করেছিলাম স্যার। এই আফগান এমএমএস গুলো নিয়ে কি করে? স্যার সেগুলো আমি জানি না, আমি কোনোদিন এগুলো জিজ্ঞাসা করিনি স্যার। আমি তো শুধু টাকার জন্য। সামান্য কটা টাকার জন্য তুই এতগুলো প্রাণ নিয়ে নিবি? জীবন শেষ করে দিবি ওদের? বল বল, এই আফগানকে কোথায় পাওয়া যাবে? ওকে বল, বল শিগগিরই। হাইওয়ে পাশে কোচিং সেন্টার আছে, তার পাশের ফুড জোনের মালিকও স্যার। ফোনটা তোল না ফোন। কি করছিস কি? হ্যাঁ বলুন দাদা, আপনি কি নেবেন? তোকে আমি অনেক বড় লোক হতে চেয়েছিলাম, আর খুব তাড়াতাড়ি। আর এই জলখাবারের দোকান চালিয়ে কখনো সেটা হতো না। তাই সবসময় আমার মাথার মধ্যে বিভিন্ন চিন্তা ঘুরতো ওই বড় লোক হবার। তারপর একদিন একজন বন্ধু আমাকে হঠাৎ বলল যে, বিশ্বা নয়, হোটেল লাইনে ওদের কলগার্ল বলে। আমার হোটেলে প্রায়ই এইসব মেয়েরা আসে। এক রাতের জন্য 50-60 হাজার টাকা খুব সহজেই নিয়ে চলে যায়। আমার হোটেলে একজন এনআরআই এসেছে, ওর মেয়ে চাই, কিন্তু ওর শর্ত হলো ওর কোনো কলগার্ল নয়, কলেজের ইয়াং মেয়ে চাই, একদম ফ্রেশ মাল। এরকম 1-2 নয়, মাঝে মধ্যে আমার হোটেলে এরা অনেকেই আসে। যদি মেয়ে থাকে তাহলে 1-2 লাখ নয়, কোটি টাকার খেলা হতে পারে। আমার ফুড জোনে অনেক ইয়াং ছেলে মেয়েরা যাতায়াত করত। রাহুলও ওদের মধ্যে একজন ছিল। খুব হ্যান্ডসাম ছেলে ছিল। প্রায়শই নতুন নতুন মেয়ে নিয়ে আসতো এখানে, ওদেরকে খাওয়াতো, গল্প করতো। কোনো টাকা ছিল না ওর কাছে, তাই এক্ষেত্রে ও ধারই করতো। তাই আমার মাথায় এলো যে রাহুলকেই পটিয়ে যদি ওরই কোনো গার্লফ্রেন্ডকে ওই হোটেলে পাঠানো যায়, ওই এনআরআই এর কাছে, একদিনে প্রায় 1 লাখ টাকা। আমি কথা বলেছিলাম ওর সঙ্গে। কি বাজে কথা বলছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে এরকম করব? আরে ভাই, তুই তো বিয়ে করছিস না ওদের সবাইকে, ফুর্তিই তো করছিস। আর তার সঙ্গে যদি কিছু টাকাও পাওয়া যায়, ক্ষতি কি? আমি 10,000 টাকা দিয়েছিলাম রাহুলকে অগ্রিম। বলেছিলাম আমি আরো দেবো। রাহুলও লোভে পড়ে গেছিল। আমি রাহুলকে মেয়েটাকে নিয়ে হোটেলে যেতে বলি। গুলো দেখিয়ে আমরা ওই মেয়েটিকে ওই এনআরআই এর কাছে যাবার জন্য বাধ্য করি। 1 ঘন্টার মধ্যে মেয়েটা বেরিয়ে আসে, আর আমি 1 লাখ টাকা পেয়ে যাই। তার মধ্যে 25,000 টাকা আমি রাহুলকে দিয়ে দিই, কেউ যাতে সন্দেহ না করে। তাই আমি এইসব ক্ষেত্রে পাবলিক ফোনে কথা বলতাম, যার একটা লাইন আমি আমার দোকানে নিয়ে নিই। আমার আর রাহুলের দুজনের লোভ বাড়তে থাকলো। আমি ভেবেছিলাম একবারই হোক আর বারবারই হোক, তাতে সমস্যা কোথায়। তখন আমি রাহুলকে বললাম যে আরো ছেলেদের নিয়ে আসতে। সবকিছু ঠিকঠাকই চলছিল। তারপর হঠাৎই একদিন একটা এমএমএস লিক হয়ে গেল।
এই ব্যবসাটা আমি যেটা খুব লুকিয়ে চুরিয়ে করতাম সেটা হঠাৎই হেডলাইন হয়ে গেল। আমার মনে হলো যে রাহুলই এমন একটা মাধ্যম যার দ্বারা পুলিশ আমার কাছে পর্যন্ত পৌঁছে যাবে। তো আমি রাহুলকে রাস্তা থেকে সরিয়ে দিলাম। তোমার কি কোনো রকম ধারণা আছে তোমার এই টাকার লালসার জন্য কত যুবক যুবতীর জীবন নষ্ট হয়েছে? কত পরিবার শেষ করে দিয়েছো? এই অপরাধের রহস্য সমাধানের পরেও সমাজ এবং প্রশাসন দুতরফকেই লজ্জিত হতে হয়েছিল। প্রশাসনকে এই কারণে যে এত বড় একটা গ্যাং, এত বড় একটা র্যাকেট ঠিক তাদের দোরগোড়ায় চলছিল, আর এত কিছু সত্ত্বেও তারা এই ব্যাপারে কিচ্ছু জানতে পারেনি। আর সমাজের এই কারণে যে ভাইফোঁটা, রাখি বন্ধনের মতো অনুষ্ঠান পালন করা আমাদের সমাজ এমন সব ভাই, এমন ছেলে, এমন পুরুষদের জন্ম দিয়ে চলেছে যারা নিজেদের বোনকে রক্ষা করার শপথ নিয়ে থাকে কিন্তু অন্যের বোনের ক্ষেত্রে বিপদ হয়ে দাঁড়ায়। এখন সময় এসে গেছে যে আমরা আমাদের মেয়েদের আত্মরক্ষার পাঠ শেখাই আর ছেলেদের শিক্ষা দিই যে তারা যেন সমাজের অন্য মেয়েদের সঙ্গেও তেমনই ব্যবহার করে, তাদের সঙ্গে তেমনই আচরণ করে যেমন তারা নিজেদের বোনের সঙ্গে করে। আমরা আশা করি যে এমন কাহিনী যেন আর দ্বিতীয়বার আমরা দেখতে না পাই। এই কথা বলেই আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার।